ভৌতিক গল্প তোমাদেরকে উপহার দিতে। বিডি গোস্ট অফিসিয়াল ইউটিউব চ্যানেল মিথ্যা কুসংস্কারকে কখনো বিশ্বাস করে না। ঘটনা যদি কারোর সাথে মিলে যায় সেটা দুঃখিত। আর যারা আমাকে গল্প পাঠাও সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর যারা পাঠাতে চাও তাহলে আমাদের ডেসক্রিপশন বক্সে মেইল এবং হোয়াটসঅ্যাপ নাম্বার যথারীতি দেওয়া থাকবে। তোমরা যে যেখান থেকে পারো তোমার জীবনে ঘটে যাওয়া, তোমাদের পারিবারিক জীবনে ঘটে যাওয়া, তোমাদের এলাকায় ঘটে যাওয়া, তোমাদের অত্র মহল্লায় ঘটে যাওয়া কোনো ভৌতিক গল্প যদি তুমি পাঠাতে চাও তাহলে আমাদেরকে অবশ্যই পাঠাবে। সেই গল্পগুলোকে আমরা এপিসোড আকারে তোমাদের মাঝে তুলে ধরতে চেষ্টা করব। আজকে এরকম একটি এপিসোড নিয়ে আমরা তোমাদের সামনে হাজির হয়েছি। অনিশ দাস অপুর কলমে লাশ চোর। গল্প পাঠে আমি বাদর রায়হান। শব্দ সাউন্ড সংযোজন আরিফিন রায়হান অনন্ত। পোস্টার ডিজাইন করেছেন আমাদের এক প্রিয় ভাই, যিনি আমাকে থাম্বনেল তৈরি করে দিয়েছেন। আমরা তার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা সেখানে দেখে নিতে পারবেন। সো এপিসোড গল্প শুরু করছি। কবরস্থানের তত্ত্বাবধায়ক জর্জ, সরাইয়ের মালিক ফ্যাটিস আর আমি, এই চারজন সারা বছর রোজ রাতে জর্জের ঘরে বসে গল্পগুজব করতাম এবং কোনো কোনো দিন সেই সব আসরে আরও কয়েকজন যোগ দিতেন। কিন্তু আমরা চারজন যে চেয়ারে এসে বসতাম, ঝড় বৃষ্টি বজ্রপাত কিছুই আমাদের বুঝতে পারতো না। সেফটিস ছিল বন্ধ, মদখোর এবং সুশিক্ষিত। সে বেশ কিছু সম্পত্তির মালিক ছিল এবং কোনো কাজ সে করতো না। ফ্যাটিস ডেভেনহামের আসে অনেক কাল আগে, যুবা বয়সে, এবং সেই থেকেই সেই রকম শহরের বাসিন্দা হয়ে যায়। সে গির্জার ধার ধারত না। তাকে আমরা ডাক্তার বলে জানতাম, কারণ সে ওষুধপত্র দিতে পারত, ভাঙা হাড় জোড়াতে পারত আর সরে যাওয়া হাড় আবার ঠিক করে বসাতে পারত। এছাড়া আমাদের কাছে তার আর কোনো পরিচয় ছিল না। তার অতীত সম্বন্ধে কিছুই জানতাম না। এক অন্ধকার শীতের রাতে আমাদের আসর বসেছে। রাত 9টা বেজে গেছে। কাছাকাছি অঞ্চলের এক বিখ্যাত জমিদার মন্ত্রিসভায় যাচ্ছিলেন। পথে শ্মশান রোগে আক্রান্ত হয়ে অযোগ্যতা এসে জর্জের বাড়িতে উঠে তাকে চিকিৎসা দিয়ে যাওয়ার জন্য। সরাইয়ের মালিক খবর দিল ডাক্তার এসেছেন। কি নাম তার? সরাইয়ের মালিক উত্তরে জানালো, ডক্টর ম্যাকফার্লেন। ইতিমধ্যে ফ্যাসিটিসের 3 প্যাপ মদ খাওয়া হয়ে গেছে। কথাটা কানে যেতেই সে যেন চমকে উঠল। বলল, কি কি নাম বললে? ডক্টর ম্যাকফার্লেন। সঙ্গে সঙ্গে ফ্যাটিসের নেশা কেটে গেল। তার চোখ উজ্জ্বল হয়ে উঠল। বলল, আচ্ছা, এই ওলফ মারলেফেল কে? আমি মুখোমুখি তাকে দেখতে চাই। জর্জ বলল, তুমি ওকে চেনো নাকি ডাক্তার? আশা করি উনি সেই নন যাকে আমি চিনি, কিন্তু তারও তো একই নাম। আচ্ছা, তিনি কি খুব বৃদ্ধ? তার বয়সের খুব কম নয়। তার মাথার চুলও সব সাদা, তবুও তাকে তোমার থেকে কম বয়স মনে হয়। ফ্যাটিস টেবিলের চাপড়ে বলে উঠল, আরে না না না, আমার থেকে সে ঢের বড়। আমাকে বুড়ো দেখালে উচ্ছল জীবনযাপনের জন্য। কিছুক্ষণ চুপচাপ কাটলো। তারপর আমি বললাম, তুমি যদি সত্যি এই ডাক্তারকে চেনো তাহলে বাড়িওয়ালার মতো তুমিও নিশ্চয়ই তার সম্বন্ধে তেমন ভালো ধারণ পোষণ করো না? ফ্যাটিস বলল, বেশ, ওকে আমি সামনাসামনি দেখব। কিছুক্ষণ পর উপর তলা থেকে একটা দরজা বন্ধ হওয়ার পর তারপর সিঁড়িতে পায়ের আওয়াজ আমাদের কানে এলো। সরাইয়ের মালিক বলে উঠল, ওই ডাক্তার, তাড়াতাড়ি করলে হয়তো ধরতে পারবে। ফ্যাটিস এগিয়ে চলল। আমরা চললাম পিছু পিছু। ফ্যাটিস ডক্টর ম্যাকফার্লেনের মুখোমুখি দাঁড়ালেন। উলফ মারলেন বেশ সহজ সরল আর স্বভাবৃত মনে হলো। তার ফ্যাকাশে মুখ,
মাথায় একরাশ পাকা চুল, গায়ে সুন্দর সাদা পোশাক, ঘড়িতে সোনার চেন, দেখে সোনার চশমা, হাতে দামি কোট, মনে হয় তিনি বিলাসিতার মধ্যেই বড় হয়ে উঠেছেন। তার মুখোমুখি বন্ধু ফ্যাটিসকে বড়ই ব্যামমান লাগছিল। ফ্যাটিস বলল, ম্যাকফার্লেন। ডাক্তার চমকে সিঁড়ির উপরে দাঁড়িয়ে পড়লেন। ফ্যাটিস আবার ডাকলো, ম্যাকফার্লেন, টমি ম্যাকফার্লেন। ম্যাকফার্লেন প্রায় পড়ে যাওয়ার মতো অবস্থা হলো। এবার সামনে আর একবার পেছনে দৃষ্টিপাত করে তিনি যেন ভয় পাওয়া গলায় বলে উঠলেন, একই ফ্যাটিস, তুমি? হ্যাঁ, আমি ফ্যাটিস। তুমি কি ভেবেছিলে আমি মারা গিয়েছি না ফার্লেন্স? আমাদের বন্ধুত্ব কি এতই সোজা, কুঁচকে যাওয়ার মতো? ম্যাকফার্লেন বলে উঠলেন, চুপ চুপ, কি জানো, এখানে যে এভাবে তোমাকে দেখব ভাবতেও পারিনি। যা চেহারা হয়েছে, তোমাকে চিনতে পারছি না। বড় ভালো লাগলো তোমায় দেখে। চলি ভাই, এখানকার মতো দেরি হলে ট্রেন পাবো না। তোমার ঠিকানাটা দাও, শীঘ্রই আমার চিঠি পাবে। তোমার দিনকাল বোধ হয় ভালো যাচ্ছে না, দেখি হয়তো তোমার জন্য কিছু করতে পারবো। পুরনো দিনের বন্ধুত্বের কথা মনে করে তো তোমার জন্য কিছু করার কর্তব্য আমার, তাই না? কি বললে সাহায্য? তোমার কাছ থেকে সাহায্য? যে টাকা আমি তোমার কাছ থেকে নিয়েছিলাম তা সেই দিনের সেখানেই ছড়িয়ে ফেলেছিলাম, সেখানেই পড়ে আছে। ফ্যাটিস কথায় ডক্টর ম্যাকফার্লেন বেশ চুপসে গেলেন। এক বিবশ ভাব তার মুখে ফুটে উঠল। তিনি বললেন, ভাই ফ্যাটিক্স, তোমাকে আঘাত করা আমার উদ্দেশ্য ছিল না। তুমি আমাকে ভুল বুঝছো। যাই হোক, আমার ঠিকানাটা রেখে যাচ্ছি। আমি চাই না তোমার ঠিকানা। তোমার নাম শুনে আমার কৌতূহল জেগেছিল, তাই তোমার সঙ্গে দেখা করতে এসেছিলাম আর জানতে চেয়েছিলাম ঈশ্বর আছে কিনা। ভালোই জমালে ঈশ্বর নেই। যাও তুমি যাও। এই বলে ফ্যাটিস অন্য মানুষকে সিঁড়ি দিয়ে দাঁড়িয়ে রইল, আর বিখ্যাত ডাক্তার ম্যাকফার্লেন যেতে হলো খানিকটা পাশ কেটিয়ে যেতে হবে। তাই তুচ্ছিল্য ম্যাকফার্লেন ভালো লাগলো না। তাছাড়া তিনি জানান, রাস্তার পারে গাড়ির দারোয়ান আর জর্জ ঘর থেকে আমরা কয়েকজন কৌতূহল দৃষ্টি করেছিলাম। তাই তিনি পাশ কাটিয়ে নেমে গিয়ে তাড়াতাড়ি গাড়ির দিকে এগোতে উদ্যত হলেন। কিন্তু তার লাঞ্ছনা তখনও বাকি ছিল। ফ্যাটি শক্ত করে হাত চেপে ধরল। তারপর খুব পরিষ্কার গলা জিজ্ঞাসা করলো, আচ্ছা, সেই দৃশ্যকে তুমি তারপর এখনো দেখছো? ডক্টর ম্যাকফার্লেন এক ধাক্কায় ফ্যাটিসকে সরিয়ে দিয়ে দু হাত মাথা চেপে চোরের মতো দৌড়ে চলে গেলেন এবং তাড়াতাড়ি গাড়িতে উঠে গাড়ি ছেড়ে দিলেন। আমরা কেউ নড়াচড়া পর্যন্ত সুযোগ পেলাম না। ব্যাপারটা স্বপ্নের মতো ঘটে গেল, কিন্তু তার প্রমাণ রয়ে গেল সিঁড়ির কর্পোরেট উপরে। ম্যাকফার্লেনের ভাঙা সোনার চশমা সেখানে পড়েছিল। সরাই মালিকের সবার আগে সংবিং ফেলল, বলে উঠল, কি ব্যাপার ফ্যাটিস, কি নিয়ে তোমাদের কথাবার্তা চলছিল? একে একে সকলের দিকে তাকিয়ে রইল ফ্যাটিস। দেখা যাক তোমার কথা পেটে রাখতে পারো কিনা। জেনে রাখো, সহজ নয় এই ফার্লেন এর মুখোমুখি দাঁড়ানো। যারা তারা মুখোমুখি সবাই দাঁড়াতে পারে না। এই বলে ফ্যাটিস আরও কাছ থেকে বিদায় না নিয়ে আর একটি কথাও না বলে রাতের অন্ধকারে অদৃশ্য হয়ে গেল। চারটি মোমবাতি আলোয় প্রখর আগুন সামনে আমরা তিনজন যে যার চেয়ারে গিয়ে বসলাম। তারপর নিয়ে যত আলোচনাই করি না কেন, বিস্ময় ভাব কেটে গিয়ে কৌতূহল প্রলভ হয়ে উঠল। রোজই আমাদের গল্পগুজব অনেক রাত পর্যন্ত চলে, কিন্তু সেই দিন চললো আরও অনেক বেশি রাত পর্যন্ত। শেষ পর্যন্ত ঠিক হলো আমরা কেউ রহস্যের কিনারা করেই ছাড়বো। বন্ধু ফ্যাটিসের অতীত ইতিহাস খুঁজে বার করবো এবং ডক্টর ম্যাকফার্লেনের সঙ্গে তার সম্বন্ধ কী ছিল এই উদ্ঘাটন করব। সেই কাহিনী আমরা এখন নিয়ে আলোচনা করছি। ফ্যাটিস ছিল এডিওনোভার ডাক্তারের ছাত্র। এক আশ্চর্য প্রতিভা তার ছিল। সে যে শুনতো তা শিখতে পারত, মনে রাখতে পারত। সে ছিল অত্যন্ত বুদ্ধিমান এবং মনোযোগ দিয়ে পড়াশোনা করত। ফলে সে শিক্ষকদের প্রিয় পাত্র হয়ে উঠেছিল এবং অত্যন্ত অবাক হয়েছিল শুনে সে শরীরের গঠন এবং অপূর্ব ছিল। সেই জন্য অনেকেই তাকে সমীহ করে চলত। একজন শিক্ষক তাদের শারীরিক বিদ্যা শেখাতেন। তাকে আমি
মিকে বলে অব্যাহত করব। সে যুগে তিনি অত্যন্ত বিখ্যাত ছিলেন এবং নিজের ব্যবসার দারুণ সাফল্য লাভ করেছিলেন। তার ছিল অসাধারণ প্রতিভা এবং শিক্ষক চিকিৎসক দুই হিসাবেই তিনি ছিলেন বিখ্যাত। দ্বিতীয় বর্ষে পাঠ করলে ফ্যাটিস তার দৃষ্টি আকর্ষণ করেছিল এবং তার দ্বিতীয় সহকারী পদলাভ করেছিল এবং সহকারী হিসাবেই অপারেশনের পর তার লেকচার ঘরের দায়িত্বর উপর পড়ে। সেই সঙ্গে ঘরের দৌর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার ভাবও তার উপর ছিল এবং অন্য ছাত্রদের কাজকর্মের জন্য জবাবদিহি করতে হতো তাকেই। সেই সঙ্গে তার উপর দায়িত্ব ছিল লেকচার রুমের সমস্ত জিনিসপত্র হিসাব করে রাখা এবং তার সব কিছু সাজিয়ে রাখা এবং বিশেষ করে সেই সমস্ত কাজের সুবিধার জন্য মিকে শেষ পর্যন্ত যে বাড়িতে সব বসবাস করছো সেই বাড়ি তার থাকার ব্যবস্থা করে দিয়েছিল। তার একটা কাজ ছিল, সেই কাজটা ছিল অন্যরকম। এক জীবনে খুব কম ছাত্রই সহ্য করতে পারত, কিন্তু ফ্যাটিস ছিল তার লক্ষ্যে অবচল। তার কাজে মিকে অত্যন্ত খুশি ছিলেন এবং দিনের কাজের পর ক্লান্তি দূর করতে ফ্যাটিস রাতে মদ্যপান করতেন। কিন্তু নিত্য নতুন সব সংগ্রহ করা এবং মহা সমস্যা হয়ে দাঁড়িয়েছিল। সব যা সংগ্রহের হতো বা এত বড় ক্লাসের পক্ষে যথেষ্ট হতো না এবং কালক্রমে তার এক মহা সমস্যা দেখা দিল। মিকের নির্দেশ ছিল যারা সব সরবরাহ করে তাদের জন্য কোনো রকম প্রশ্ন কোথা থেকে তা সংগ্রহ করেছে এবং সেই খবর আমাদের প্রয়োজন নেই। এক সময় ফ্যাটিস সবগুলো অত্যন্ত টাটকা বলে মনে হতো এবং যারা সরবরাহ করত তাদের ভয়ঙ্কর চেহারা দেখে তার মনে বিস্মিত সন্দেহ জাগত। সেই যাই হোক, তার কাজ ছিল কেবল লাশ গ্রহণ, তার দাম চুকিয়ে দেওয়া এবং সবের দেহে যদি কোনো সন্দেহজনক কিছু চোখে পড়ে তা থেকে চোখ ফিরিয়ে নেওয়া। নভেম্বর মাসে এক ভোরে এক নিয়ম নিয়ে ফ্যাটিসকে এক ভয়ানক পরীক্ষার সম্মুখীন হতে হলো। দাঁতে প্রচণ্ড যন্ত্রণায় সে সারা রাত ছটফট করছে। সেই পর্যন্ত তার ঘুম গড়ে আসছিল না। এক সময় সে সংকেত, চাঁদ উঠেছে, তুষার পড়েছে, দিনের আলো একটু পরেই ফুটবে। সেই দিন ওদের একটু দেরি হয়ে গেছে, তাই ফেরার জন্য খুব ব্যস্ত। শব্দটা যখন বারবার, ফ্যাটিস বলল, ওকে আমি চিনি, গতকালও জীবিত ছিল, জানতাম। হঠাৎ তা এ মরে যাওয়ার কথা নয়, কেমন করে তোমরা এই সব সংগ্রহ করলে? ফ্যাটিস প্রশ্ন করলো, কারণ ফ্যাটিস প্রতিনিয়ত লাশগুলো, নিত্য নতুন লাশগুলো অর্থের বিনিময়ে কিনে রাখে। কিন্তু সেই দিন ফ্যাটিস দেখেছে সেই মানুষটা সেই দিনও জীবিত ছিল, আজকে মরা লাশ হলো, এইসব কিভাবে তারা সংগ্রহ করলো? তাদের মধ্যে একজন বলল, ভুল করছেন আপনি। আর একজন অদ্ভুত দৃষ্টিতে তার দিকে তাকিয়ে তৎক্ষণিক টাকা দিতে বলল। অত্যন্ত ভয় পেল ফ্যাটিস। টাকা নিয়ে তারা চলে গেলেন। সঙ্গে সঙ্গে ফ্যাটিস ব্যস্ত হলো সন্দেহ দূর করার জন্য। শৈলের অসংখ্য অস্ত্র আঘাত চিহ্ন থেকে বুঝতে অসুবিধা হলো না যে মেয়েটি সেই রাত্রে নিহত হয়েছে। মহা আতঙ্কে সে নিজের ঘরে চলে গেল। ঠান্ডা মাথায় চিন্তা করতে বসলো। মনে পড়ে গেল মিকে নির্দেশ, বিনা প্রশ্ন সব সংগ্রহ করতে হবে। তখন সেই ঠিক করল তার সহকর্মীর সঙ্গে এই নিয়ে আলোচনা করবে এবং সহকর্মীর নাম ফারলেন্স। এখন তরুণ ডাক্তার, সে পদমর্যাদায়, সে স্যাপ্টের ওপরে। ম্যাকফারলেন্স অত্যন্ত দ্রুত এবং যে কোনো নিজ কাজের তার প্রচুর উৎসাহ। সে অনেক দেশ ঘুরেছে এবং পড়াশোনা করেছে বিদেশেই। তার ব্যবহার অত্যন্ত মার্জিত এবং সেজন্য একটু বেশি মাত্রায় স্বপ্রভাবী। অভিনয়ের ক্ষেত্রে তার গন্তব্য শেষ কথা। এছাড়া স্কেটিং, গল্ফ তার অসাধারণ নৈপুণ্য। ফ্যাটিসের সঙ্গে তার স্বভাব ছিল, এরা দুজন কাজ একই ধরনের হওয়ায় দুজনের মধ্যে খানিকটা ঘনিষ্ঠতাও হয়েছিল। তাদের মনোভাব খানিকটা সাদৃশ্য দেখা যেত। সব পাওয়া যখন অত্যন্ত কঠিন হতো তখন তারা গভীর রাতে একসঙ্গে গিয়ে কোনো কবর খুঁড়ে লাশ নিয়ে ছাত্রদের অভাব পূরণ করত। সেও কাজ করেছিল একদিন। তারা অনেক
লাশ এভাবে কবর খুঁড়ে নিয়ে আসতো। এবং সেই দিন মারফা অ্যালেন অন্য দিনের মতো একটু আগে চলে আসার ফ্যাটিস গিয়ে তার সঙ্গে দেখা করে এবং সমস্ত ঘটনা তাকে খুলে বলে, তার লাশের ক্ষত চিহ্নতগুলো তাকে দেখায়। সব শুনে আর দেখে ম্যাকফার্লেন ব্যাপারটা সন্দেহজনক বলে মনে করে। এখন কি করা যায় বলো তো? ম্যাকফার্লেন বললেন, কি আবার করবে? কেন, তুমি কিছু করবার কথা চিন্তা করছো কি না? আমার তো মনে হয় এইসব ব্যাপার যত কম কথা বলা যায় ততই ভালো, ব্যাপারটা তাড়াতাড়ি চাপা পড়ে যাবে। ফ্যাটিস বলল, কিন্তু ভেবে দেখো, যদি কেউ ওনাকে চিনে ফেলে, ক্যাসেলার অঞ্চলের সকলে ওনাকে চেনে, মনে হয় কেউ চিনতে পারবে। আর এ পারলেই বা কি, তোমার কি আসে যায়? তুমি তো আর হত্যা করনি। কি জানো, এরকম ব্যাপার বেশ কিছুদিন ধরেই চলছে। এ নিজের জল ঘোলা করছিল মিকে, এই সব থেকে বেশি বিপদে পড়বে এবং সেই সঙ্গে তুমিও আর আমিও রক্ষা পাবো না। একটা সত্যি কথা বলি, যত মরা আমাদের হাতে আসে তাদের সবগুলো হত্যা করে আনা, কারণ সকল হত্যা করা লাশগুলো আমাদের কাছে এনে বিক্রি করে, আর যখন না আসে তখনই কেবল কবর থেকে তুলে এনে আমরা ছাত্রদের উপহার দেই। বলো কি ম্যাকফার্লেন? ফ্যাটিস প্রায় চিৎকার করে উঠল, আরে থামো থামো, যেন এতদিন এই সন্দেহ তোমার মনে জাগেনি। আর সে তো শুধু সন্দেহের প্রমাণ এক কথা নয়। এই বলতে চাও তো? সে আমি জানি, এখানে নিয়ে আসার তোমার মতো আমারও মন খারাপ হয়েছে। এই বলে ম্যাকফার্লেন হাতের ছড়ি দিয়ে মরাটাকে নাড়া দিল, বলল, সবচেয়ে ভালো একে চিনতে না পারা। আমি তো চিনেছি, পারছি না। তুমি চিনতে চাও তো চেনো গিয়ে। এবং আমার মনে হয় যে কোনো মানুষ আমাদের মতো অবস্থা একে চিনতে পারবে না। এবং এও বলতে পারি যে মিকেও চাইবে না যে আমরা একে চিনি। জানো তুমি কেন? তিনি তোমাকে আর আমাকে এই কাজের জন্য বেছে নিয়েছেন। তার কারণ এমন কেউ তিনি চান না যে বেশি কথা বলে। ফ্যাটিস শান্ত হলো। সে ঠিক করলো ম্যাকফার্লেন্সের কথা মতেই চলবে। অবাগিনীর সব ব্যবচ্ছেদ হলো এবং ওদের মনে হলো না কেউ ওকে চিনতে পেরেছে। একদিন বিকেলবেলা ফ্যাটিস এই সরাইখানায় গিয়ে দেখলো ম্যাকফার্লেন একজন অচেনা লোকের সঙ্গে কথা বলছে। লোকটি রোগা, খেটে খাটো চেহারা, দেখে তাকে বুদ্ধিমান আর ভদ্রলোক হলেও কথাবার্তা গ্রাম্য অশিক্ষিত লোকের মতো। তা সত্ত্বেও ফ্যাটিস মনে হলো ম্যাকফার্লেনের ওপর তার বিশেষ প্রভাব রয়েছে। ইচ্ছা মতো খাবারের অর্ডার দিচ্ছে, একটু দেরি হলেই অত্যন্ত ক্রূর হয়ে উঠছ। ফ্যাটিসকে কিন্তু দেখা মাত্র তার পছন্দ হয়ে গেল। তাকে প্রচুর মদ্যপান করে নিজের অনেক গোপন কথা এমন ভঙ্গিতে শোনালেন যেন তাকে কৃতার্থ করেছে। সে যা বলছে তার 10 ভাগের 1 ভাগ সত্যি হলেও তাকে পৃথিবীর সব থেকে শয়তান বলে মনে হবে। এবং এমন এক লোকের সঙ্গে আলাপ হওয়ায় ফ্যাটিস বেশ গর্ববোধ করল। লোকটি বলল, আমি মন্দ লোক, সন্দেহ নেই, তবে আমার ওস্তাদ হচ্ছে এই ম্যাকফার্লেনই। ওকে আমি ডাকি টডি মারলেন বলে। টডি, তোমার বন্ধুকে আর 1 গ্লাস মদ খাওয়াও। তারপর বলল, টডি, দরজাটা বন্ধ করে আসো। তারপর হয়তো আবার, টডি, তুমি আমাকে ঘৃণা করো, তাই না? ম্যাকফার্লেন অত্যন্ত বিরক্ত হয়ে বলল, ওই বিশ্রী নাম ধরে তুমি আমাকে ডাকবে না। অপরিচিত লোকটি বললে, শুনলেন কথা, ছেলেদের ছুরি খেলে দেখেছে, পারলে আমার শরীরে ছুরি বসিয়ে দেখাও। ফ্যাটিস বলল, আমরা ডাক্তাররা তার থেকে বেশি করি। কোনো বন্ধু মারা গেলে তার সব খুলে বের করি। সঙ্গে সঙ্গে ম্যাকফার্লেন চমকে আমার মুখ দিকে তাকান, যেন একটা এই প্রথম শুনেছে। কেটে গেল বিকেলটা। অচেনা লোকটির নাম গ্রে। সে ফ্যাটিকে ডিনার নিয়ন্ত্রণ করলো এবং এমন সময় দামি খাদ্যের অর্ডার দিল যে সরাইয়ের একেবারে সারা পড়ে গেল। ভোজ পর্ব শেষ হলো। ম্যাকফার্লেন হুকুম করলো বিল মিটিয়ে দিতে। ডিনার সেরে যখন তারা বেরোলো গিয়ে আর তখন বাহুজ্ঞান বলে কিছু নেই।
যেভাবে ম্যাকফার্লেন অর্থ ব্যয় করছে তাতে তার মুখে থমথম করছে। ফ্যাটিস তখন সম্পূর্ণ মত্ত অবস্থায়। পরের দিন ম্যাকফার্লেন ক্লাসে এলো না। এইভাবে ফ্যাটিস হেসে ওঠে যে বাধ্য হয়ে তাকে গ্রের সঙ্গে এই হোটেলে ঘুরতে হচ্ছে। ছুটির সঙ্গে সঙ্গে ফ্যাটিস তাদের সন্ধানে বিভিন্ন জায়গায় ঘুরতে থাকলো, কিন্তু কোথাও খুঁজে পেল না। তখন সে ফিরে এসে অন্য দিনের থেকে আগেই শুয়ে পড়ল। পরিচিত সংকেতের যখন ফ্যাটিসের ঘুম ভাঙল তখন ভোর 4টা। ম্যাকফার্লেন সেই পরিচিত বস্তা বেশে বহন করে এনেছে। এ কি, তুমি কি একাই গিয়েছিলে? কেমন করে সামলালে? এক ধমকে তাকে চুপ করিয়ে দিয়ে ম্যাকফার্লেন বলল, কাজ সারতে। মৃতদেহটা দুজনে দরাদরি করে টেবিলের উপরে রাখলো। চলে যাচ্ছে ম্যাকফার্লেন ঈর্ষিতস্ত করে বলল, ওর মুখ ভালো করে দেখে নাও। কিন্তু কোথায়? একে পেলে কেমন করে? এক অদ্ভুত সন্দেহ ফ্যাটিস মনে জেগেছিল। ভালো করে মৃতের মুখের দিকে তাকিয়ে দেখল সে যা আশঙ্কা করেছিল তাই। তবু আঘাতটা সামলানো সহজ হলো না। মাত্র গত রাতে যে সুসজ্জিত ব্যক্তিকে হোটেলে দেখেছিল, হঠাৎ সেই ব্যক্তিটার উলঙ্গ অবস্থায় অবচ্ছুত টেবিলে দেখে চমকে উঠল। এবং যখন তার ভয় হলো ম্যাকফার্লেন, তখন সে শিউরে উঠল। এমন একটা ঘটনা পর সে কেমন করে বন্ধুটির মুখের দিকে তাকাবে তার মুখ তুলতে সাহস হলো না। যেন সম্পূর্ণ বাক শক্তি হারিয়ে ফেলল। গতকাল রাতে যে মানুষটাকে দেখেছে তার মৃতদেহটাকে টেবিলের উপরে রাখা। নীরবতা ভাঙল ম্যাকফার্লেনের। আস্তে আস্তে ফ্যাটিসের পিছনে গিয়ে বলল, মাথাটা রিচার্ডস ইচ্ছে করলে নিতে পারত। ব্যাপার রিচার্ডন নামে। ছাত্রটি অত্যন্ত আগ্রহ ছিল, কিন্তু ফ্যাটিস এই কথা কোনো উত্তর দিল না। ম্যাকফার্লেন আবার বলল, এই জন্য তোমার উচিত আমাকে টাকা দেওয়া, ব্যবসা করছি যখন। ফ্যাটিস বলল, কি বলল? টাকা? এর জন্য তোমাকে টাকা দেওয়া উচিত? নিশ্চয়ই উচিত তো বটেই। যেভাবে ভেবে দেখো না, টাকা দিতে তুমি বাধ্য। আমি যেখানে নিশ্চিতভাবে বিনা পয়সায় দিতে পারি না, তেমনি তুমিও নিশ্চিতভাবে বিনা পয়সা নিতে পারো না। জেন গ্যালব্রেথের ব্যাপারে মতো এই ব্যাপারটা। সে যত কাজ করত অন্যায়, সে কাজে আমরা ততই ন্যায্যসঙ্গত বলে দেখবার চেষ্টা করব। বুড়োকে কোথায় টাকা রাখেন? একটা আলমারি দেখিয়ে দিল ফ্যাটিস। সূক্ষ্ম গলায় বলল, ওখানে। দাও চাবিটা। শান্তভাবে হাত বাড়ালো ম্যাকফার্লেন। একটু ইতস্ত করে ফ্যাটিস এসে চাবিটা তাকে দিল। ম্যাকফার্লেন আলমারি থেকে একটা তাক থেকে কালি কলমার কাগজ এবং অন্য জায়গা থেকে মাথার মূল্যবান বাবদ টাকা বের করে নিল। তারপর বলল, মিটল দাম, এবার খরচটার খাতায় তুলে রাখো। ব্যাস, তারপর আর তোমাকে কে পায়? স্বয়ং শয়তানকে তুমি কলা দেখাতে পারবে। কয়েক মুহূর্ত ফ্যাটিসের প্রচণ্ড মনোযন্ত্রণার মধ্যে কাটল। তারপর সে চিন্তা করলো, আপাতত এই মুহূর্তে নিরাপত্তায় কথা ভাবা উচিত। তার মনে হলো বর্তমান ম্যাকফার্লেনের সঙ্গে কোনো প্রকার বিবাদে লিপ্ত না হওয়াই ভালো। তারপর ভবিষ্যতের সমস্যা মোকাবিলা করা মোটেই কঠিন হবে না। মোমবাতিটা সে নামিয়ে রাখলো। তারপর তারিখ সবে বিবরণের টাকা অঙ্কটা খাতায় তুলল। ম্যাকফার্লেন বলল, লাভের অংশ তোমার নেওয়া উচিত। আমার অংশ আমি নিলাম। কি জানো, আমার মতো লোক যখন ভাগ্যের সহায়তা পায় তার পকেটে তখন কিছুই মাল করি এসে যায়। কথাটা লজ্জা সন্দেহ নেই, কিন্তু সব কিছু নিয়ম আছে। যেমন কেউ কাউকে খাওয়াবে না, দামি বই কিনবে না, পুরনো ধার শোধ দেবে না, এবং যত ইচ্ছে ধার করতে পারো কিন্তু ধার দেবে না। প্রায় ভাঙা গলায় ফ্যাটিস বললে, ম্যাকফার্লেন, তোমার জন্যই আমার গলা ফাঁসির দড়ি পড়বে। আপত্তি করলো ম্যাকফার্লেন। কেন আমার জন্য? আমি তো বলবো ও কাজ তুমি করবে আত্মরক্ষার তাগিদে। ধরো আমি বিপদে পড়লাম, তখন তোমার কি অবস্থা হবে ভেবে দেখেছ? গের ব্যাপারটা তোমার গ্যালব্রেথের পরের ঘটনা মাত্র। যে কাজ আরম্ভ করেছে তা শেষ করতে হবে তো। যারা শয়তান তাদের জন্য বিশ্রাম বলে কিছু নেই। ফ্যাটিস চিৎকার করে বলে উঠল, কি আমার অপরাধ? এখন
কখনোই বা আমি তা শুরু করলাম? তোমার সহকারী হওয়াটা কি আমার অপরাধ? চাকরি পেয়ে আমি এখানে এসেছি, এই চাকরি অন্য কোনো লোকে পেতে পারতো, তাহলে কি তার আমার মতোই অবস্থা হতো? ম্যাকফারলেন বলল, কি ছেলে মানুষই করছো? তোমার কি ক্ষতি হয়েছে শুনি? চুপ করে থাকলে কি ক্ষতি হবে তোমার? কি জানো, মানুষ দু জাতে বিভক্ত, এক জাত হিংস্র আর অন্য জাত ভেড়া। যদি তুমি ভেড়ার দলে হও তো তোমার গ্যালব্রেথের গ্রের মতো এখানে আসতে হবে, আর যদি সিংহের দল হও তাহলে মিকের মতো দিব্যি গ্রামে গাড়ি হাঁকাতে পারবে। মাত্র এই ব্যাপারে তুমি ভয় পাচ্ছ? কি এক অবস্থা ভেবে দেখো, তোমার মধ্যে বুদ্ধি আর সাহস অভাব নেই, তারপর তুমি আমারকে কাছে আসলে। তুমি জোর দিয়ে বলতে পারি কিছুদিনের মধ্যেই তুমি ব্যাপারটা সহজভাবে নিতে পারবে, তখন আর কোনো অপেক্ষা থাকবে না। এই বলে ম্যাকফারলেন বিদায় নিল, যাতে দিনের আলোয় ফোটার আগেই বাড়ি ফিরতে পারে। ফ্যাটিস অত্যন্ত বিবর্ণ মনে একা বসে তার বিপদের কথা চিন্তা করতে লাগলো। সে চিন্তা করে দেখলো কোথাও ম্যাকফারলেনের ভাগ্য নির্ণয়ন করবে, তার বদলে সেইকার ম্যাকফারলেন অপরাধের সঙ্গী যেন তারাই বেতনভুক্ত পরিণত হয়েছে, তার মুখে চিরদিনের জন্য বন্ধ হয়ে গেছে। বেশ কয়েক ঘন্টা কেটে গেল। ছাত্ররা এলো, লাশের অংশ তাদের মধ্যে ভাগ করে নেওয়া হলো। সবাই বিনা আপত্তিতে যে যার কাজ করতে চলল। আর রিচার্ড হর্নের আগে মাথাটা পরে সেও খুশি হলো খুব। এবং ফ্যাটিস যখন দেখলো ছুটির আগে এই বিপদ কেটে গেছে, তখন সে অত্যন্ত আশ্বস্ত হলো। ম্যাকফারলেন এলো 3 দিন। সে নাকি অসুস্থ হয়ে পড়েছিল এবং সে যা ভবিষ্যৎ করেছিল তা দেখলো ফ্যাটিসের জীবনে তা 1 সপ্তাহের মধ্যেই সফল হতে চলল। সাহসে তার মন ভরে উঠেছে। ঘটনাটা সে এমনভাবে সাজিয়ে নিল যেন সেটা একটা বাহাদুরের কাজেই হয়েছে। ক্লাস ছাড়া দুজনের বড় একটা দেখা হতো না, বরং দুজন মিঙ্কের নির্দেশ মতো চলতো। পরে আবার ঘটনাচক্রে দুজন ঘনিষ্ঠ হতে লাগলো। সবের অভাব দেখা দিল। আবার ছাত্ররা অধৈর্য হয়ে উঠল। ফ্যাটিস এবং ম্যাকফারলেন সিদ্ধান্ত নিল তারা আবার কবরখানায় হামলা করবে। শুনেছে ওখানে এক বৃদ্ধ সদ্য কবর দেওয়া হয়েছে। কবরটা ছিল জনবসতির অনেক দূরে, বড় বড় শিরার কাছে আড়ালের দৃশ্যে। কোনো মৃতের আত্মীয় ওখানে পুষ্পসজ্জয় দিতে আসে না। সব শিকারীরা ওই ধরনের কবরস্থানে সব শিকারের উৎসাহ পায়। কবর দিয়ে আত্মীয় স্বজনা চলে গেলে সব শিকারীরা আসে কোদাল হাতে, কফিন ভেঙে মৃতদেহ বের করে বস্তায় ভরে নিয়ে যায়। লাশগুলি চুরি করতে থাকে একের পর এক কবর থেকে। শকুন যেভাবে বেড়ার উপর ঝাঁপিয়ে পড়ে, তেমনি করে দুজন খাটো 60 বছরের বৃদ্ধার কবর থেকে তুলে নিয়ে যাবে ঠিক করলো। তাতে সম্পূর্ণ নিরাপদ ভ্রমণ অবস্থায় দূরে সরে নিয়ে যেতে হবে। ডাক্তার এবং ছাত্ররা তাদের দেহ অবচ্ছেদ্য করবে। 1 বোতল কড়া মদ নিয়ে দুজন বিকেলের মধ্যে লম্বা কোট পরে বেরিয়ে পড়লো। কনকনে বৃষ্টি হচ্ছে, সেই সঙ্গে মাঝে মাঝে দমকা হাওয়া বইছে। চুপচাপ দুজন গাড়ি করে চলছে, বিশেষ উৎসাহ পাচ্ছে না। রাত কাটালো পেনিকৌটুকে। নৈশ প্রহরের পর ম্যাকফারলেনের বন্ধুকে কিছু টাকা দিল, বলল, এই নাও তোমার পুরস্কার। এই ভয়ানক কাজের চিন্তা তোমাকে তোমার ধোয়ার মতোই উড়ে যাক। স্বর্ণমুদ্রাগুলো পকেটে পুরে ফটিক শুভেচ্ছা জানালো, বলল, বন্ধু তুমি দার্শনিক। তোমাকে ভালো করে জানার আগে পর্যন্ত আমি ছিলাম। তুমি আর মিকে, তোমরা দুজনই আমাকে মানুষ করে তুললে। বাহ, কেমন করে? বেশ বুক ফুলিয়ে সেটি বলল, ওইসব এমন কি ব্যাপার? এক, আপত্তি করে যে কোনো লাভ হয় না, আর 2 তুমি আমার কাছে চিরদিন কৃতজ্ঞ হয়ে রইলে। এই বলে সে এক জোরে পকেট থাবড়ালো এবং স্বর্ণমুদ্রাগুলো জন করে বেজে উঠল। কথাটা ম্যাকফারলেন ঠিক পছন্দ হলো না। তার মনে যেন একটু শঙ্কা জাগলো। সাফল্য এই অনুভূতি বন্ধুর মধ্যে জাগানোর জন্য যেন সে মনে অনুতপ্ত হলো। কিন্তু ইতিমধ্যে আবার বন্ধুটি দেমাক প্রকাশ শুরু করায়
সে বাধা দেবার অবকাশ পেল না। ফ্যাটিস বলল, আসল কথা ভয় পাওয়া চলবে না। দেখো, আমি মোটেই ফাঁসিতে যেতে চাই না। সড়ক নরক, দেবতা, দৈত্য, পাপ, পুণ্য এসব আমরা গ্রহণ করি না, অবজ্ঞা করি না। অনেক রাত হয়েছে। হোটেলের পয়সা মিটিয়ে দিয়ে তারা দুজন এই বলে বেরিয়ে পড়ল যে পিপলেসের দিকে যাচ্ছে এবং সেই অভিমুখে গাড়ি ছুটিয়ে দিল। তারপর লোকালয় ছেড়িয়ে এসে তারা আলো নির্বাক দিয়ে আর অলিগলি দিয়ে ঘুরে চলল গ্রেন কোক্সের দিকে। কোথাও কোনো আওয়াজ নেই, কেবলমাত্র অবিরাম বৃষ্টির আওয়াজ। ঘন অন্ধকারে তাদের মধ্যে গাড়ি চলছে। যখন কবরস্থানের সামনে পৌঁছালো ততক্ষণ অন্ধকার অত্যন্ত নিবিড়। বাধ্য হয়ে গাড়ির আলো খুলে এনে জ্বালাতে হলো। তারপর একসময় পৌঁছে গেল কবরটার কাছে। এইসব কাজে ওদের অভিজ্ঞতার অভাব ছিল না। কোদাল আবার ব্যবহার হয়ে তারা উঠিয়েছিল সিদ্ধান্ত হস্তে। মাত্র 20 মিনিট পরিশ্রমের পর সাফল্য পেল। কোদাল কফিনের ঢোকানোর আঘাত করলো, আর সেই সময় একটা পাথরের আঘাত লাগা ম্যাকফার্লেন সে তার মাথার উপর দিয়ে ফেলে দিল। ইতিমধ্যে প্রায় কাঁধ পর্যন্ত সেই গর্তে যথাস্থানে পড়ে। দুঃখের বিষয়, ম্যাকফার্লেনের যে পাথরটা ছুঁড়ে ফেলেছিল সেটা এসে এক ব্যক্তির আঘাত করে এবং কাঁচ ভাঙার ঝনঝন আওয়াজের সঙ্গে নিভে যায়। বাতিটা আবার অন্ধকার। সাফল্যের এত কাছে এসে ওরা ঠিক করলো বাকি কাজটুকু অন্ধকারই সরাবে। কফিনটা তোলা হলো, তারপর মৃতদেহ বার করে বস্তাবন্দি করে গাড়িতে তুলতে হলো। গাড়ি ছেড়ে দেওয়া হলো। দুজন সারা শরীর ভিজে গেছে। রাস্তা সেখানে ওখানে গর্ত। Incoming voice call from +8. তো যেখানে গাড়ির চাকা সেই সব জায়গায় গর্ত পড়ে আছে। দুজনেই মাঝখানে দাঁড় করে রাখা মরাটা একেবারে একজনের ঘাড়ের উপর পড়লো, আরেকজন গাড়ি গিয়ে পড়ছে। সে এক অতি বিভৎস ব্যাপার। যার ঘাড়ে তখন পড়ছে সঙ্গে সঙ্গে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। এই ঘটনার পরপর কয়েক ঘন্টা পরে তাদের স্নায়ু দুর্বল হয়ে উঠতে লাগলো। সে তাকালো মরার বস্তার দিকে। মনে হলো বস্তাটা ইতিমধ্যে অনেকটা বড় হয়ে গেছে। পাশে পাশে কুকুর ছিল, তারা করুণ সুরে ডাকতে শুরু করলো। বস্তাটা মনে হলো ফুলে ফেটে যাবে। যে কোনো ভৌতিক ব্যাপার ঘটেছে, কোনো পরিবর্তন মারাটা মধ্যে ঘটেছে। এই জন্য কুকুরগুলো ভয় পেয়ে এভাবে গেউ গেউ করছে, কারণ কুকুরগুলো বিপদ দেখলেই তারা গেউ গেউ করতে থাকে। সে গলা পরিষ্কার করে নিল। ফ্যাটিস বলল, আলো আলো, ঈশ্বরের দোহাই, একটি আলো। ম্যাকফার্লেনের অবস্থায় প্রায় সেরকমই। সে কোনো কথা বলল না, ঘোড়া থামালো। তারপর লাগামটা ফ্যাটিসের হাতে দড়ি দিয়ে আলো জ্বালানোর জন্য নেমে গেল। ততক্ষণে মাত্র অচেনা ক্লিনিকের চৌমাথা পর্যন্ত গাড়ি পৌঁছেছে। তখন তেমনি মুষলধারে বৃষ্টি। এই দুর্যোগ আলোয় জ্বালা অত্যন্ত কঠিন। কোনো রকমে আলো জ্বালানোর পর পলাতে পারাতে মুখের দিকে তাকালো। তারপর দুজনের মাঝখানে রাখা বস্তার উপর বৃষ্টিতে ভিজে যাওয়া চটের থলে মৃতের দেহ লেপটে যাওয়া এবং অবয়টা স্পষ্ট হয়ে উঠেছে। দেখা গেল মাথাটা ধর থেকে আলাদা আর গাটা সম্পূর্ণ নিষেধ। এই ভয়ানক দৃশ্য দেখে তার আতঙ্ক বিস্ময় আবচ্ছন্ন হয়ে পড়ে। আলোর উঁচু করে ম্যাকফার্লেন কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। তার মুখে একটা কথাও ফুটল না। ভিজে কাপড়টা এক অনির্দিষ্ট আতঙ্ক সব কটাকে জড়িয়ে ধরে যেন ফটিসের মুখে চামড়ার টান দিয়েছে। এক অজানা আতঙ্ক, কল্পনা নাগাল পায় না। এমন এক ভয় ফ্যাটিসের আবচ্ছন্ন করে ফেললো। সে কথা বলতে পারছে না। তার আগেই ম্যাকফার্লেন মহা আতঙ্কে হয়ে উঠল। এ তো কোনো মহিলা নয়। ম্যাকফার্লেন বলল, ধরো আলো, মুখটা দেখি। ফ্যাটিস আলো ধরল। ম্যাকফার্লেন বস্তার ঢাকা খুলে ফেলল। সেই আলোয় ঝাঁকে দেখা গেল সে তোমাদের খুব ভালো করে চিনে। এই মুখ স্বপ্ন তাদের অনেকবার দেখা দিয়েছে। কালছে সেই মুখ দাঁড়িয়ে পরিষ্কার করে কামানো। রাতের আকাশ মুখরিত করে এবং বিবর্ষ চিৎকার শোনা গেল। পরে অনেকক্ষণ পরে দুজন গাড়ি থেকে লাফিয়ে পড়লো। আলোটা পড়ে গিয়ে পড়লো, চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। আর সে চিৎকার করে ঘোড়াটা প্রাণপণে
এডিনোভার অভিমুখে দৌড়ে শুরু করলো। তার একমাত্র আরোহী তখন গ্রের লাশ, যে দেহ বহুদিন আগেই অবচ্ছিন্ন হয়ে গেছে।